নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। সকাল সকাল উঠে আজকে কোকোকে নিয়ে বেরিয়ে গেছি। কালকে তো তোমরা ভিডিও যারা দেখেছো তারা জানো, কালকে অনেক ভোর রাতে বাড়ি ফিরে শোয়া হয়েছে। কালকে রাতে কিছুতেই ঘুম আসছিল না, তারপর কোকোকে নিয়ে বেরিয়েছিলাম, তারপর বাড়ি ফিরে ঘুমিয়েছি। তো এখন একটু দেরিতেই আজকে উঠেছি ঘুম থেকে। আর তারপর উঠে দেখলাম আজকে ব্রেকফাস্টের জন্য কিছু ছিল না, তাই কোককে নিয়ে যখন বেরোলাম তখন ভাবলাম একবারে ব্রেড দুধ এগুলো কিনে নিয়ে ফিরি, তাহলে বাড়ি গিয়ে বানিয়ে খেতে পারবো। তো কেনা হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। কোকোকে নিয়ে বাইরে বেরোনোর জন্য আমারও বেশ ভালো লাগে। প্রতিদিন সকালে একটু বাইরে ঘোরা হয়। আর আসলে বাইরে না বেরিয়ে যদি সারাদিন বাড়িতে থাকা হয় না, একটু অন্যরকমই লাগে। বাড়িতে থাকলে সেটা বোঝা যায় না, বাইরে গেলে তখন বোঝা যায় যে কতটা রিফ্রেশ লাগে। দাঁড়া, দরজাটা একটু লাগিয়ে দিই। দীপ্তিন এখনও ঘুম থেকে ওঠেনি, আর এখন যদি দরজাটা না লাগিয়ে দিই তাহলে কোকো গিয়ে লাফালাফি করবে এবং ওকে ঘুম থেকে তুলবে। আর ও অনেক দেরিতে, মানে প্রায় সকালেই শুয়েছে, অনেক লেট অবধি ওর অফিস চলেছে, তাই ওর ঘুমটাও খুব দরকার। তো সেজন্য আমি দরজাটা লাগিয়ে দিলাম। আর এদিকে এই টাওয়ালটা ভিজিয়ে নিলাম, এটা কোকোরই টাওয়াল। তো কোকোর মুখ হাত পা এগুলো একটু পরিষ্কার করে দেবো। এটা আমরা নিয়মিতই করি, যতবার কোকোকে নিচে নিয়ে যাওয়া হয় ততবারই ওকে পরিষ্কার করাই, কারণ ও বিছানায় ওঠে, সোফায় ওঠে, আর তার থেকেও বড় কথা ওর জন্য হাইজিনটা মেনটেন করাটা খুব দরকার। আর যেহেতু কানগুলোও খুব বড়, আমি কানগুলোও মুছিয়ে দিই, কারণ কানেও ধুলোবালি লেগে যায় আর না হলে। তবে এই কাজটা খুব একটা সহজ নয়। একদিকে আমি মোছাবো আর ও একদিকে এই টাওয়ালটাকে ধরে টানবে। কী যে ওর এটা ভালো লাগার খেলা, কিন্তু এইটা খুব এনজয় করে। আর আমাকে কিছুতেই মোছাতে দিতে চায় না, এই টাওয়ালটা অন্য দিক থেকে ধরে টানাটানি শুরু করে দেয়। মানে এদের এত এনার্জি যে কোথা থেকে আসে আমি খুঁজে পাই না। আমার সঙ্গে সকালে তো গিয়ে অল্প হেঁটে আসে, যখন সোমনাথদার সঙ্গে যায় গিয়ে অতক্ষণ হাঁটে, প্রায় 1.5-2 ঘন্টা হাঁটে, তারপরে জ্যাকির সাথে এত খেলা করে। তারপরেও রাতের বেলায় বাড়ি ফিরে এসো ওর যে কী খেলার এনার্জি, আমি তো টায়ার্ড হয়েই যাই, কিন্তু ওর এনার্জি দেখে আমি অবাক হয়ে যাই। মানে সারাদিন যদি ওকে খেলতে দাও সারাদিন ও খেলবে, ওর টায়ার্ডের কোনো ব্যাপার নেই। এরকম দাঁড়ান, এটা খুলে দিই, হারনেসের এই এটা খুলে দিলে না একটু ইজি হয়, নাহলে টান পড়ছে তো আমারও মুছতে গিয়ে অসুবিধা হচ্ছে, আর ওরও গলায় টান লাগবে। তবে আমি হারনেসটা বাড়িতে পরে থাকে না, হারনেসটা খুলেই দিই, কারণ অসুবিধা হয়, কারণ ওরও তো হয়তো এখন হালকা হালকা গরম পড়ছে, গরম করবে এ করবে। আর এই যে সবসময় মুখে ওটাকে নিয়ে কাঁপড়াবে, যতই বারণ করুন যতই বলুন ও শুনবে না। এ দেখুন, আমি ওদিকে ওর পা ধরছি, ও আমার হাত ধরে কামড়াচ্ছে। এই দুষ্টুমি ওর চলতেই থাকে, তারই মাঝে কোনো রকমে ওকে মোছানোটা হয়। আর এই যে আবার টানাটানি শুরু করে দিয়েছে। এখন এটাকে আমি টাওয়ালটাকে মুছে দেবো, আবার হারনেসটাকেও আমাকে তুলে রাখতে হবে, আর নাহলে বেটা সমস্ত চিবিয়ে ওটাকে নষ্ট করে দেবে। ছোটোতে যখন ছোট ছিল তখন আমাদের সবাই বলতো, সাবধান করতো যে এটা নষ্ট করবে ওটা নষ্ট করবে, কিন্তু সত্যি ছোটোতে এতইও লক্ষ্মী ছিল, কোনো কিচ্ছু নষ্ট করেনি। যত বড় হচ্ছে তত দিন দিন ও দুষ্টুমি বাড়ছে। এখনও আমরা যদি বাইরে যাই, বাইরে থেকে আসার পর যদি হয়তো 2 মিনিটের জন্যও নিচে গেছি, বা হয়তো দরজাটা টেনে ফ্লোরের মধ্যেই আছি, দরজাটা টেনে বাইরে গেছি, ও এসে যখনই ঢুকবো আসার পর এমন লাফালাফি করবে, আমার তো 2-3টে জামা কাপড় মানে ছিঁড়েই দিয়েছে টানাটানির চোটে। মানে ওটা ওর আদর, কিন্তু আদর করতে গিয়ে তো আমার ব্যথাও হয়, তারপরে আবার ওইসব ছেঁড়া হয়। কিন্তু যখন ছোটো ছিল তখনও কখনও কোনো জিনিস নষ্ট করেনি। আর ডাস্টবিনটা ঢুকিয়ে রেখেছিলাম, এখন এটাকে কিচেনে রেখে দিই। এবার কোকোকে খাবারটা দিয়ে দিই। আজকে একটু গরম গরম লাগছে, তাই ওকে আজকে একটু দই দিলাম, অনেক দিন পর দই দিচ্ছি। আগে তো ছোটোবেলায় দই খেতে দেখেছেন আপনারা যে কী ভালোবাসতো, দই চিড়ে, দই ভাত, কিন্তু এখন ওর খাওয়ার প্রতি খুব একটা আগ্রহ নেই। আগে খাবার দেখলেই লাফালাফি শুরু করে দিত, আর এখন ওকে বলে বলে খাওয়াতে হয়। এরপর আমরা এখন বানিয়ে নেব সকালবেলায় বিটরুট জুস। এখন এই বিটের জুসটা বানাচ্ছি। প্রথম আমার মনে হতো যে মানে শুনলে বা দেখলে যে বিটের জুস বোধহয় খেতে খুবই বাজে লাগে, যদিও জানি তার বহু উপকার আছে, কিন্তু তা হলেও মনে হতো। কিন্তু এখন মানে এটা করে খেয়ে দেখি সত্যিই দারুণ খেতে। এদিকে আমি বিটটা কাটছি আর এদিকে এর মজা দেখুন। উনি ওর দইটা অর্ধেকটা খেয়ে চলে এসেছে এখানে দেখতে যে আমি কি করছি। ও সে চুপটি করে কেমন দাঁড়িয়ে আছে দেখুন, বলছি লেগে যাবে সরে যা, কিন্তু ওইখানেই দাঁড়িয়ে থাকবে। এটাতে বিটটা দেবো, আমলকি দেবো, আদা, এক টুকরো হলুদ আর একটু লেবুর রস,
আর যদি বাড়িতে কমলা লেবু বা কিছু থাকে সেটা যদি দেন তা আরও খেতে ভালো হয়। আজকে কমলা লেবুটা নেই, কিন্তু আগের দিন আমি কমলা লেবু ছিল, কমলা লেবু দিয়েছিলাম, অপূর্ব খেতে হয়েছিল। আর সত্যি, আর তারপর অবশ্য আমি এটা ছেঁকে নেওয়ার পর একটু মধু দিয়ে দিই, 1 চামচ মতো, দুজনের গ্লাসে 1 চামচ করে মধু দিয়ে দিই। তো খুবই সুন্দর টেস্টটা হয়, মানে আমার ধারণাটা পুরোটাই পাল্টে গেছে। মানে এখন শুধু উপকার বলে খাই তা না, এখন সত্যি সত্যি খেতে ভালো লাগে, অ্যাকচুয়ালি খেতে ভালো লাগে। আর যখন এটা হয়ে যায়, কালারটা এত সুন্দর হয় না, দেখতেও খুব ভালো লাগে গ্লাসের মধ্যে, তার সঙ্গে তো খেতে অপূর্ব। বাড়িতে কখনো বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো প্রথমে আমি বিটগুলো এইভাবে কেটে নিলাম, এরপর একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি। আর হলুদ, এটা আদার টুকরো, আদাটাও দিয়ে দিচ্ছি। সবগুলোই খুব ভালো উপকারে লাগে। যেমন বিটটা হিমোগ্লোবিন বাড়ায়, আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়ায়। তারপরে আদা তো জানেন যে হজমের জন্য ভালো। কাঁচা হলুদটাও আমাদের লিভারের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। বিটেরও তাই, স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে, চুলের জন্য ভালো। আর আমলকির তো সবাই জানো যে কত উপকার স্কিনের জন্য, চুলের জন্য। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর লেবুর রসেও ভিটামিন সি থাকে। তো এই সবগুলো উপকরণই বিশেষ উপকার দেয়। তো এগুলো যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় সত্যি খুব ভালো পেটের জন্য। পুরো এই যে ড্রিঙ্কসটা আমি বানাচ্ছি, এই ড্রিঙ্কসটা পেটের জন্যও ভীষণ ভালো, হজম শক্তিও বৃদ্ধি করে। তো বাড়িতে এটা করে খেতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। আর যারা খাও তারাও জানিও তাদের কেমন লাগে, তারা কিভাবে খাও সেটা প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আমি একটু জল দিয়ে তারপরে পেস্টটা বানাই। আর একটা বিটেই 2 গ্লাস, মানে দুজনের মতোই করা হয়, জলটা একটু দিয়ে জন্য। আর তবে অনেকে 1 গ্লাস জুসের জন্য একটা বিটও ইউজ করে, মানে একটা বিটের যে জুসটা বেরোয় সেটা দিয়ে 1 গ্লাস করে অনেকেই খায়, সেভাবেও খেতে পারেন। তো দেখুন কালারটা কী সুন্দর হয়েছে না। তবে এটা বানাতে বানাতে এটা প্রথমে খেয়ে নিই, তারপরে ব্রেড খাওয়ার, মানে আমাদের ব্রেকফাস্ট করি ব্রেড, বাটার ব্রেড। কিন্তু আজকে এটা যখন বানাচ্ছিলাম, আমার 2 বন্ধু এসেছিলো। আমি আগেও শেয়ার করেছি, দুর্গাপুজো থেকে আমি একটা বিজনেস স্টার্ট করেছি, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাপড় এবং হ্যান্ডমেড জুয়েলারির ওপর। তো সেই বন্ধুদের কিছু নেওয়ার ছিল সরস্বতী পুজোর আগে, তো ওরা এসেছিলো, তাই খানিক আরও লেট হয়ে গেল। আজকে এমনি উঠতে লেট হয়েছে, তারপরে আরও লেট হয়ে গেল। তো তারপরে ওরা চলে যাওয়ার পর আমি এখন এই জুসটা খাচ্ছি। আর আজকে আমি আর কিছু ব্রেকফাস্টে কিছু করব না, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে। কারণ এরপর যদি করি তো ভাত খেতে আরও দেরি হয়ে যাবে। এবার চলুন রান্নাটা করে নিই। আজকে ঠিক করেছি আজকে তিলের বড়া করব। তো আমি অনেকটা বেশি করে যে তিলটা বেটে নিচ্ছি, কারণ আজকেও বড়া হবে আর বাকিটা রেখে দেবো ফ্রিজে। তো মাঝে মাঝে আমাদের দুজনেরই তিলের বড়াটা ভীষণ ভালো লাগে, এবং তিলটাও খুব হেলদি, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তিলে। তো যখন এবারই বাবার কোমরে লেগেছিলো, মায়ের হাত ভেঙেছিল, তারপর কুন্তলার যখন কোমরে লেগেছিলো, তখনও ডাক্তাররা বলেছিল যে হাড়ের জন্য এটা খুবই ভালো, হাড় জোড়া লাগার ক্ষেত্রে বা হাড়ের যে কোনো জিনিসের জন্য এটা তিলটা খুব ভালো কাজ করে, যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তো আমরা ওই জন্য মাঝে মাঝে তিলের বড়া করে খাই, যেমন পোস্তর বড়া করি সেরকমই তিলের বড়া। তো তিলটা যেন আজকে বেশি করে বেটে নিলাম, বাটা হয়ে গেছে এখন আমার। এবার কিছুটা তিল আজকে বড়া করবো, আর কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো, দিয়ে ফ্রিজে পরে আবার অন্য কোনো দিন তিলের বড়া হবে। আমরা যখন বাটি পোস্ত বা তিল তখন একটু বেশি করেই বেটে রাখি, তাহলে কি হয় সেদিনের মতো তো হলো, আবার পরে আবার যেদিন নেক্সট দিন করবো সেদিনও আবার পরে করা যায় এইভাবে। আর ভাতটা আমি এদিকে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কড়াইটাতে মাছ ভাজবো, তাই তেলটাকেই গরম করতেও দিয়ে দিয়েছি। এবারে মা বলে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছটা ছাড়ার পরই প্রথমেই একবার উল্টে 2টো পিঠ করে নিয়ে তারপরে একটা পিঠে বেশি করে ভাজলে তেলটা যে ফুটে লাগে না, সেটা লাগে না। 2টো পিঠে একটু তেল লেগে গেলে তখন আর ফুটে আসার চান্সটা কম। তো আমি যখনই মাছ ছাড়ি তখনই ওই জন্য একবার 2 পিঠটা জাস্ট একবার করে নিই, তারপর কমিয়ে দিয়ে একটা পিঠ হতে দিই। তো মাছটা হতে হতে ততক্ষণ আমি এদিকে পেঁয়াজটা লঙ্কাটা কেটে নিই ওই তিলের বড়ার জন্য। পোস্তের বড়াটা তো অনেকেই খেতে ভালোবাসে, তিলের বড়াটা আমার খারাপ লাগে না, তবে একটু হালকা তিতকুটে ভাব থাকে, কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর পোস্তের যা দাম, তো পোস্তের বড়া খাওয়া তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, আর রেগুলার ওয়াইজ খাওয়াটাও মনে হয় ঠিক নয়। তো সেই জন্য তিলের বড়াটা বেশ ভালো একটা অপশান। আর দীপ্তিনের আবার ডাল হলে কিছু একটা বড়া বা কিছু একটা ভাজা ওর লাগে, তো সেক্ষেত্রে ভালোই হবে।
আর আজকে তো অলরেডি আমার সবজি ডাল খানিকটা করা আছে, তো সবজি ডাল থাকবে, আর এদিকে তিলের বড়াটা হবে, আর মাছের একটু ঝাল করে নেবো ঠিক করেছি। আর ভেবেছি যে অল্প করে একটু কুমড়ো সেদ্ধ করব। আজকে আর অন্য কিছু তরকারি করব না, আর কারণ সবজি ডালটা যেটা আছে সেটা অলরেডি তার মধ্যে অনেকগুলি সবজি দেওয়াই আছে। তো আলাদা করে তরকারি করলে না কি হয়, তখন আর খাওয়ার সময় ঠিকঠাক মানে কোনটা দিয়ে খাবো বুঝতে পারি না। তো সেই জন্য আজকে ঠিক করেছি একদম হালকা রান্না, ওই জন্য ডাল, মাছ আর তিলের বড়া। আর যদি দীপ্তেন পাঁপড় ভাজা নেয় তো পাঁপড় ভাজা নেবে। পাঁপড় ভাজা বেশিরভাগ সময় কড়াই থাকে, তবে এবারে কড়া নেই, তবে মাইক্রো ওভেনে একটু ভেজে দেবো। ওই 1.5 মিনিট মতো দিলেই 4টে মতো পাঁপড় একসঙ্গে ভাজা হয়ে যায় মাইক্রো ওভেনে। মাছটার ওই পিঠটা হয়ে এসেছে, তাই আমি ভাবলাম উল্টিয়ে দিই। এই কড়াইটা হচ্ছে আমার বিয়েরও আগের কড়াই। এর অবস্থাটা হচ্ছে ভীষণই করুণ অবস্থা। এটাকে ফেলে দেওয়ারই কথা। ওই জন্য আগের বারে যখন মা বোলপুর থেকে এসেছিলো, তখন মা বোলপুর থেকে একটা ভালো অ্যালুমিনিয়ামের কড়াই এনেছে, সেটা রাখা আছে। কিন্তু যেহেতু এটা ফেলা হয়নি এখন এই কড়াইটা, তো দীপ্তেন বলে মাছটা অ্যাটলিস্ট এই কড়াইটাতে ভাজো, তাহলে ভালো করে মাছ যদি নাও পারা হয় তাও কোনো অসুবিধা হবে না, মানে দাগটা তো থেকেই যায়। আর এই কড়াইটা এতটাই পাতলা হয়ে গেছে যে খুব তাড়াতাড়ি গরমও হয়ে যায়। তো সেই জন্য বেশিরভাগ মানে যদিন চলে আর কি, সেইভাবে মাছটা ওই কড়াইটাতেই বেশিরভাগ ভাজা হয়। তবে মাঝে মাঝে আমি করলে ওই নতুন কড়াইটাতে করি, কিন্তু দীপ্তেন যদি কখনো করে তখন তো এই কড়াইটাতেই ও করে। আর এদিকে আমি এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি তিলের বড়াটা করব বলে এই প্যানটার মধ্যে খানিক তেল দিয়ে দিয়েছি। এরপর তিলের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এতটা তেল অবশ্য দিই না, কিন্তু আজকে যেহেতু অনেকগুলো বড়া হবে তাই একটু দিয়ে দিলাম। আর আমি কমিয়ে দিয়ে অন্য কাজও করব, তাই ভাবলাম যে একটু তেলটা বেশি দিই, আর নাহলে লেগে যাওয়ার ভয় থাকবে। এবার একবারে আঁচটা কমিয়ে দেবো। তো আঁচটা কমিয়ে দিয়ে যেমন দেখুন এই পিঠটা পুরো হয়ে গেছে, তাই এদিকটা উল্টিয়ে দিলাম। এবার এদিকটাও আস্তে আস্তে উল্টিয়ে নেব। এইরকমই রাখবো, খুব বেশি পুড়ে গেলে না একটু বেশি তেতো লাগে, কারণ তিলটা তো এমনি একটু তিতকুটে ভাব থাকে, তারপর একটু বেশি পুড়ে গেলে যেন বেশি একটু তিতো লাগে। তো সেই জন্য বেশি খরা করে ভাজবো না, মোটামুটি এরকমই রাখবো, শুধু যেন কাঁচা ভাবটা চলে যায়, শুধু সেটুকুই দেখবো। এবার মাছের ঝালটা আমি করে নেবো। এ বাড়িতে মাছের ঝাল বলতে সর্ষে দিয়ে বেশি হয়, নয় জিরে গুঁড়ো দিয়ে হয়। আর যদি অন্য মাছের রেসিপি হয়, যেমন দই মাছ, এই ধরনের আইটেমগুলো হলে তো হয়। কিন্তু পেঁয়াজ দিয়ে যেটা মাছের কালিয়া, সেটা পেঁয়াজ রসুন বা টমেটো দিয়ে যেটা হয়, সেটা সেরকম হয়ই না। কারণ এবারের মায়েরও একটু পেঁয়াজ রসুনের গন্ধ লাগে, আর দীপ্তেনেরও একটু গন্ধ লাগে। কিন্তু আজকে হঠাৎ মনে হচ্ছিলো এইভাবে করি, আর দীপ্তেনও বললো হ্যাঁ হ্যাঁ করো। তো তারপরে ওই জন্য আমি পেঁয়াজ আর টমেটোটাকে পেস্ট করে নিয়ে তার মধ্যে তেল আর চিনিটা যে গরম হয়ে গেছিলো তার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে আমি মশলাটা একটু করে নিচ্ছি। এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু কালো গোলমরিচ গুঁড়ো, আর একটু কাশ্মীরি মিরিচ নিয়ে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি একটু জল দিয়ে। আর এর মধ্যে অল্প করে একটু কাসুন্দিও দিয়ে দিচ্ছি, তো তাহলে একটু সর্ষের ফ্লেভারটাও আসবে, মানে অনেকটা থকথকে ব্যাপারটা হবে। তো এইটা দিয়ে দিলাম। তো এটা এবার ভালো করে কষিয়ে নেব। এই যে গ্রেভিটা হচ্ছে থেকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। তো আশা করি ভালো করে কষানো হয়ে গেলে ওই পেঁয়াজ রসুনের যে গন্ধটা লাগে সেটা লাগে। এটা হোক, যাই দেখি কোকো কী করছে। ও একা একা অনেকক্ষণ ধরে আছে, তো দেখে আসি। এই যে এখানে ভিডিওটা করছে, কি হচ্ছে দেখি। যেমন আমি কোকো দিতে কাও, কোকো দাও, টাকা কোকো, কাকা কোকো আমার দিতে কাও। আমার হাত থেকে উড়ে যাবে না, হাতটা না, এরকম করে রাখো। কোকো আমার দিকে তাকা, কোকো আমার দিকে তাকাও। কোকো আমি কই, মা কই, কোকো কালকে শপিং করতে যাবে, নিচে যাবে, নিচে নিচে যাবে, যাবে নিচে। ও কোকো, কোকো, কোকো নিচে যাবে। এই তো হ্যাঁ বললো এখন নিচে যাবে। এটা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, তারপর একটু জলটা বেশি করেই দেবো। তারপর মাছগুলো দিয়ে দেবো, তাহলে অনেকক্ষণ ধরে ফুটবে আর একটু ঝোলটাও কমে যাবে।
মানে ঠিক গ্রেভিটাই দাঁড়াবে, ঝোল ঝোল ব্যাপারটা থাকবে না। আর একটু বেশি করে জল দিয়ে যদি মাছটা অনেকক্ষণ ধরে ফোটানো হয় না, তো মাছের টেস্টটা খুব সুন্দর লাগে, মানে মাছটা যখন খাওয়া হয় তখন খুবই ভালো লাগে। আর ওইদিকে আমরা কোকোকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি একটা ভিডিও দেখেছি, তো সেটা বানাবো ঠিক করছি শর্টস। তো তারই ক্লিপের জন্য কোকোর কিছু মুভমেন্টের প্রয়োজন, যে কোকো যাতে গান নাড়ায় বা কিছু একটা করে, সেরকম একটা ভিডিও ক্লিপস নেওয়ার ছিল, তো সেই জন্য চেষ্টা করছিলাম আর কি। তো এবার চলো খাওয়া দাওয়ার পালা। মাঝখানে আমি চান করে চলে এসেছি, পুজো করা হয়ে গেছে। আর এই যে এখন কুমড়ো সেদ্ধ, এদিকে তিলের বড়া, ডাল আর মাছের ঝাল আর পাঁপড় ভাজা আছে। তো আজকের এই মেনু। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।